এইচএসসিতে তোমরা কলেজের পরীক্ষাতে এবং বোর্ড পরীক্ষাতে অনেকেই সৃজনশীলে 10-এ 10 পাও না। তো সৃজনশীলে 10-এ 10 না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আজকে এই ভিডিওতে আমি সেই কারণগুলো নিয়ে মূলত আলোচনা করব। পাশাপাশি তোমরা যে ফরম্যাটটা ফলো করলে সৃজনশীলে তোমরা 10-এ 10 নিশ্চিত করতে পারবে তার আদ্যপান্ত থাকবে এই সম্পূর্ণ ভিডিওতে। আমি আছি তোমাদের কাছে বরাবরের ন্যায়, তোমাদের বাপ্পি ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি থেকে। একটু যদি লক্ষ্য করো, সৃজনশীলে তোমরা যে 10-এ 10 পাও না, এর প্রধান কারণটা হচ্ছে তোমরা যখন সৃজনশীল প্রশ্ন বাছাই করো, তোমরা আসলে খুব প্রপারলি সৃজনশীল কোশ্চেনটা বাছাই করো না। সৃজনশীল কোশ্চেন বাছাই করার ক্ষেত্রে তোমরা যে জিনিসগুলোতে লক্ষ্য রাখবে, নাম্বার 1, তোমাদের যে ক নাম্বার প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা পারো কিনা আদৌ। খ নম্বরটা আসলে যেটা চাওয়া হয়েছে সেটার সম্পূর্ণ ডেফিনিশনটা তুমি জানো কিনা, এবং সৃজনশীলের গ এবং ঘ তোমরা জানো যে এখানেই সম্পূর্ণ ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে। বিশেষ করে এখানে গতে হচ্ছে 3 মার্ক এবং ঘতে হচ্ছে 4 মার্ক, টোটাল 7 মার্ক কিন্তু আমার উদ্দীপকের সাথে রিলেটেড। তো উদ্দীপকটা কিন্তু আমাকে এখানে পারফেক্টলি যাচাই করতে হবে যে আমি আসলে উদ্দীপকটার যে অ্যান্সারটা সরাসরি চাওয়া হয়েছে সেটা আমি পারি কিনা। যদি এমন হয় যে তুমি কোনো কারণে ক পারতেছো না, বাকিগুলো পারতেছো, তারপরে আমি সাজেস্ট করবো যে সেই প্রশ্নটা অ্যান্সার না করা, কারণ ক এবং খ এর যে ইমপ্রেশনটা আছে এটা কিন্তু তোমার গ এবং ঘ এর উপর পড়বে। তো সেজন্য অবশ্যই যে সৃজনশীল প্রশ্নটা তোমরা বাছাই করবা সেই ক্ষেত্রে অবশ্যই টার্গেট রাখবে যে তুমি ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন তুমি পারফেক্টলি অ্যান্সার করতে পারছো, এটাই কিন্তু তোমার টার্গেটে হতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই পূর্ণাঙ্গ উত্তর না লেখা। এক্ষেত্রে আমরা যেটা দেখি, তোমরা শুরুর দিকে সৃজনশীল প্রশ্ন যখন অ্যান্সার করো, একটা সৃজনশীলের জন্য অতিরিক্ত সময় নিচ্ছ, অতিরিক্ত লেখা লিখছো, কিন্তু শেষের দিকে যে সৃজনশীলগুলো আসে সেগুলোর জন্য তোমরা কিন্তু খুব একটা পারফেক্টলি লেখো না, যতটুকু দরকার ততটুকু লেখো না। এর ফলশ্রুতিতে তোমরা সৃজনশীলে 10-এ 10 পাও না বা সম্পূর্ণ নাম্বার থেকে তুমি বঞ্চিত হও। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা একটু পরে দেখাবো যে কিভাবে তুমি সৃজনশীল লিখলে তুমি একদম 10-এ 10 পাবা, সেই ফরম্যাটটাও তোমাদেরকে দেখাবো। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা না করা। ধারাবাহিকতা রক্ষার বিষয়টা আমি যেটা একটু আগেও বললাম, সেটা হচ্ছে তোমরা যখন সৃজনশীল লিখবা, ক এবং খ এর জন্য 1 পেজ, গ এর জন্য 1.5 পেজ এবং ঘ এর জন্য 2 পেজ, মোটামুটি বলা যায় তুমি 4.5 পেজের মতো জায়গা নিচ্ছ। কিন্তু এই ক্ষেত্রে যে সমস্যাটা, তুমি প্রথম সৃজনশীল লেখার জন্য 4.5 পেজ জায়গা নিচ্ছ বা তার বেশি জায়গা নিচ্ছ, পরবর্তীতে তুমি সপ্তম নম্বর সৃজনশীল বা ষষ্ঠ বা পঞ্চম সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি জায়গা নিচ্ছ 2 থেকে 2.5 পেজ, মানে সম্পূর্ণ সৃজনশীল লেখার জন্য। এর ফলশ্রুতিতে টিচাররা যখন তোমার প্রথম প্রশ্নটা যাচাই করবে, মূল্যায়ন করবে, তখন তোমাকে যে পরিমাণে মার্কস দিবে, পরেগুলোর জন্য কিন্তু তোমাকে সেই পরিমাণে মার্কস দিবে না। এরপর যদি আমরা দেখি, আমাদের হাতের লেখা সুন্দর না হওয়া সৃজনশীল প্রশ্নতে কম নাম্বার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। যদি তুমি হাতের লেখা সুন্দর করতে না পারো, তুমি অটোমেটিক 10-এ 10 পাবা না এবং তুমি অটোমেটিক নাম্বার কম পাচ্ছ তোমার যে বন্ধুটা আছে যে হাতের লেখা সুন্দর সৃজনশীলে তার থেকে। হাতের লেখা যাদের এখনো সুন্দর না, হাতের লেখাটা চেষ্টা করো দ্রুত সময়ের মধ্যে ইমপ্রুভ করতে, এবং হাতের লেখাটা যাতে তোমার অন্তত স্পষ্ট হয়, যাতে কাটাকাটি না থাকে, সেই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে। এরপরে যদি আমরা দেখি নীল কলমের ব্যবহার করা। এই নীল কলমের ব্যবহার করা কেন বললাম, তুমি দেখো, তুমি যদি সম্পূর্ণ প্রশ্ন উত্তর কালো কলমে লিখে দিয়ে যাও, তাহলে তোমার যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি লিখছো, কিওয়ার্ডগুলো তুমি লিখছো, যেগুলো তুমি ভালো স্টুডেন্ট হিসেবে জানো, দেখা যাবে যে অনেকগুলো খাতা স্যারকে চেক করতে হচ্ছে, যার ফলশ্রুতিতে স্যার সময় পাবে না তোমার এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জন্য, যার ফলশ্রুতিতে তুমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লেখার পরও স্যারের নজর না নেওয়ার কারণে তুমি কিন্তু কম নাম্বার পাবা। তাহলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাকে অবশ্যই নীল কলমের কালি ব্যবহার করতে হবে। পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে না পারা। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা সৃজনশীলের জন্য বেশি সময় দিচ্ছ, বাকি সৃজনশীলের জন্য তুমি কম সময় দিচ্ছ, এই জিনিসটা মোটেও করা যাবে না। এবং পাশাপাশি তুমি একদম সবগুলা সৃজনশীলের জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম সিলেক্ট করবে যে তুমি কত সময়ের মধ্যে অ্যান্সার করবা, সেটা কিন্তু তোমাকে সাবজেক্ট ভিত্তিক আলাদা করে টার্গেট রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তুমি টাইম রাখতে হবে। কোনো সৃজনশীলের জন্য এক্সট্রা টাইম নেওয়া যাবে না, একদম ঘড়ি ধরার সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি সবগুলো প্রশ্নে অ্যান্সারও করতে পারছো না, যার ফলশ্রুতিতে তুমি কিন্তু অটোমেটিক তুমি বোর্ড পরীক্ষার A+ থেকে দূরে সরে যাচ্ছ। আমি যদি হিসাব করি তোমার 80তে A+, তুমি যদি এমন হয় যে তুমি 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারো নাই, তাহলে তুমি কখনোই 80 পাবা না, কারণ তোমার অটোমেটিক সেখানে 20 মার্ক চলে যাচ্ছে। তুমি যদি একটা সৃজনশীল অ্যান্সার করতে না পারো, তাহলে 90-এর মধ্যে তোমাকে 80 পেতে হবে, তখন কি রিস্ক রেটটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাহলে সেজন্য যেটা করতে হবে, সম্পূর্ণ প্রশ্ন তোমাকে অ্যান্সার করে আসতে হবে, এমন ইন্টেনশন তোমাকে রাখতে হবে এবং টাইম ম্যানেজমেন্টটা তোমার প্রপার থাকতে হবে। এরপর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখা। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে আমি বুঝাচ্ছি তোমাদের যে যে সাবজেক্টগুলোতে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, বিশেষ করে আইসিটিতে তোমাদের যদি সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলোর, তারপর হচ্ছে অর্থনীতি, অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে তোমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা রাখবা। কারণ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি রাখো, তাহলে তোমার সহপাঠীর থেকে তুমি একটু বেশি নাম্বার পাবা এবং স্যার তোমাকে নাম্বারটা একটু বাড়ায় দিবে। এটা আইসিটির ক্ষেত্রে বেশি হয় এবং যে যে সাবজেক্টগুলোতে আমি আগে বললাম যেগুলোতে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, সেগুলোতে অবশ্যই সৃজনশীলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তোমরা শো করবা। আচ্ছা, তো মূলত আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করলাম, এই প্রবলেমগুলো। এখন আমরা তোমাদেরকে দেখাবো
যে কিভাবে সৃজনশীল লিখলে তুমি একদম 10-এ 10 পাবা। তো সৃজনশীল লেখার প্রসিডিউরটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই, প্রথমত হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে একটু দাগ দিয়ে দিব। ওকে ফাইন, আমি একটু মার্জিন করে নিচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে, তোমরা নর্মালি যেভাবে মার্জিন করো আমি সেম ভাবে মার্জিন করে নিচ্ছি। ধরলাম যে এটা আমার 1 নম্বর পেজ। তো আমি শুরুতে যেটা লিখবো, আমি এখানে নীল কলমেরও ব্যবহার করব যাতে তোমাদের একবারে বুঝতে সুবিধা হয়। ধরলাম যে 1 নং প্রশ্নের উত্তর, যে আমি 1 নং প্রশ্নের উত্তর দিব, 1 নং প্রশ্নের উত্তর। এরপরে আমি লিখবো কি ক। ঠিক আছে, এখানেও ক লিখতে পারো বা এখানেও তুমি ক লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এখানে তুমি সৌন্দর্য বর্ধনের কাজ করো, অনেকে কি বিভিন্ন ধরনের সৌন্দর্য এখানে কয়েক লেয়ারের নকশা করে, কয়েক লেয়ারে ডিজাইন করে, এটার জন্য তোমাকে এক্সট্রা কোনো নাম্বার দিবে না। তো এই সব কাজ ক্ষেত্রে দূরে থাকবা, জাস্ট একবার চাইলে দিতে পারো যে হ্যাঁ একবার নকশা করলা, সেটা দিতে পারো। ঠিক আছে, তো আমি ক নম্বর লিখলাম। ক নম্বরে আমাকে যে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, ধরলাম যে তোমাকে টপোলজি সম্পর্কে জানতে চাইছে, তাহলে তুমি কতে সরাসরি এখানে লিখবা যে টপোলজি কি, টপোলজির ডেফিনিশনটা, টপোলজি সম্পর্কে তুমি যা জানো এখানে ইন ডিটেলস লিখবা। মিনিমাম 1.5 লাইন তোমার এখানে ক এর উত্তর হওয়াটা জরুরি। অনেকে দেখি যে ক নম্বর প্রশ্নটা খুব বেশি ভালোভাবে অ্যান্সার করে না, গাফিলতি করে, এর ফলশ্রুতিতে তাদেরকে কিন্তু ক নম্বরও কিন্তু 0.5 দেওয়া যায়। ঠিক আছে, স্যার কিন্তু 1 না দিয়ে তোমাকে 0.5 দিতে পারে। তো সেজন্য কি করতে হবে, এখানে পূর্ণাঙ্গ ডেফিনিশন দিতে হবে, কোনোভাবেই শর্ট ডেফিনিশন দিবে না, কয়েক শব্দে তোমরা ডেফিনিশন লিখবে না, চেষ্টা করবে যে একদম পূর্ণাঙ্গভাবে লিখতে। এরপরে খ, সেম পেজ, এটা কিন্তু প্রথম পেজ যেখানে তোমরা লেখা শুরু করছো, আমি সেম ভাবেই দেখাইলাম। এরপরে তোমরা এখানে লিখবা যে খ। আমি এগুলো কিন্তু নীল কলমে লিখতেছি, এই যে মাঝের গুলো আমার কালো কলমে লেখার দরকার ছিল, সেটা ভুল করছি, এই যে এইগুলো হচ্ছে কালো কলমে লিখবা কতে। এরপর হচ্ছে খ, খর গুলো হচ্ছে তুমি কি এখানে কালো কলমে তুমি লিখবা, সমস্যা নাই, আমরা গ ঘতে নীল কলমে ব্যবহার করব। তো এখানে খতে তোমাকে যেটা চাইছে, ধরলাম যে মডেমকে কেন মডুলেটর ডিমডুলেটর বলা হয়, সেই প্রশ্নটা তোমাকে জানতে চাইছে, তাই তুমি লিখবা 1 লাইনে যে কেন মডেমকে মডুলেটর এবং ডিমডুলেটর দেওয়া বলা হয়, সেই জিনিসটা তুমি নরমালি লিখবা। সেটা 1 লাইন থেকে 1.5 লাইন বা 8 লাইন 2 লাইন যাই হোক তুমি লিখবা। লেখার পরে এখানে মিনিমাম 3 থেকে 4 লাইনের উপরে, মিনিমাম 4 লাইন লেখা উচিত। 4 লাইন লিখে তোমার এখানে মডেমকে কেন বলা হয় মডুলেটর ডিমডুলেটর, সেটা একটা ব্যাখ্যা দিবা। ব্যাখ্যা দেওয়া শেষ, তোমার এখানে 1 পেজের মধ্যে ক এবং খ চলে আসলো। তো এক পেজের মধ্যে তোমার ক খ লেখা শেষ হয়ে গেলে তুমি আরেকটা পেজে যাবা, তোমার গ এবং ঘ লিখতে হবে। তো গ নম্বর প্রশ্নের জন্য তুমি চেষ্টা করবা যে 1.5 পেজ লিখতে, মিনিমাম 1.5 থেকে 2 পেজ। আইসিটি ক্ষেত্রে একটু বেশি সময় পাও, সেক্ষেত্রে গ এর জন্য তুমি 2 পেজ লিখতে পারো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সহকারে। ওকে, তো আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি 1.5 পেজ লিখতে পারো স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নেই। আমরা যদি একটু আবার হচ্ছে ইয়া করে ফেলি, মার্জিন করে ফেলি। ওকে ফাইন, আমরা মার্জিন করে ফেলতেছি আবার। ওকে, আমরা মার্জিন করলাম। আচ্ছা, মার্জিনের কথা যেহেতু আসলো, মার্জিনের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, তোমরা মার্জিন সবসময় যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে তোমরা মার্জিনটা পেন্সিল দিয়ে করতে, পেন্সিল এবং তোমাদের যে স্কেল আছে দুইটা দিয়ে একসাথে মার্জিনটা করে ফেলতে এক্সাম শুরুর আগে। পেন্সিলের ইউজ করবা, কালো কলম নীল কলমের ইউজ করবা না। পেন্সিল ইউজ মানে ওগুলো ইউজ করলে দেখা যায় যে খাতার মধ্যে বিভিন্নভাবে ছড়ায় ছিটা চলে যায়, কি চলে যায়, কলমের কালিগুলো চলে যায়। সেই জন্য চেষ্টা করবা পেন্সিল দিয়ে তোমাদের মার্জিনটা কমপ্লিট করতে। এরপরে আমরা লিখবো এখানে কি, আমরা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর লিখতে পারি অথবা সরাসরি গ লিখতে পারি। ওকে, গ লিখে শুরু করব বা 1 নং প্রশ্নের উত্তর লিখতে পারি, কোনো সমস্যা নেই। এরপর যে অ্যান্সারটা তোমার কাছ থেকে এক্স্যাক্টলি চাওয়া হয়েছে, ধরলাম যে আমরা টপোলজি থেকে কোশ্চেনটা করা হয়েছে, একটা চিত্র দেওয়া ছিল এরকম যে একটা মেরুদণ্ডের মধ্যে কয়েকটা কম্পিউটার অ্যাড করা ছিল। ঠিক আছে, তো তোমাকে জানতে চাওয়া হবে যে এই টপোলজিটা আসলে কোন ধরনের টপোলজি, তুমি বলবা যে এটা বাস টপোলজি। তো এই যে উত্তরের প্রথম লাইনে তোমাকে যেটা লিখতে হবে যে এটা আসলে কোন টপোলজি, হ্যাঁ এটা বাস টপোলজি। যে উদ্দীপকের এখানে হইতে পারে যে চিত্র ক, যে উদ্দীপকের চিত্র কতে বাস টপোলজি সম্পর্কে বলা হয়েছে। এরপরে তুমি লিখবা যে বাস টপোলজি সম্পর্কে তুমি কয়েক লাইনে ব্যাখ্যা দিবা। ঠিক আছে, কয়েক লাইনে তুমি ব্যাখ্যা দিবা যে বাস টপোলজিটা আসলে কি করে, কিভাবে তথ্যগুলো আদান প্রদান হয়, ম্যানেজ কি ডিম্যানেজ কি, সেগুলো নর্মাল কয়েক লাইনে লিখে দিবা। এরপর হচ্ছে উদ্দীপকের সাথে তোমার, এই যে আমি এটা একটু মুছে দিই, এরপর হচ্ছে কি করবা, উদ্দীপকের সাথে তোমার কি করতে হবে, রিলেট করতে হবে। যে 3rd প্যারাগ্রাফে তুমি উদ্দীপকের সাথে রিলেট করবা। যে উদ্দীপকের সাথে রিলেট করার জন্য তুমি কতটুকু পেজ দিবা, তুমি হচ্ছে মিনিমাম 1.5 পেজ, টোটাল হচ্ছে গ নম্বরের জন্য মিনিমাম 1.5 পেজ দিবা। আইসিডি বাদে অন্যান্য সাবজেক্টগুলোতে 1.5 পেজ দিতে পারো, তবে আইসিডি ক্ষেত্রে আমাদের যেটা প্রেফারেন্স সেটা হচ্ছে তোমরা এখানে 1.5 পেজ লেখার পরে এখানে আবার প্রয়োজনে তুমি গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন দিয়ে দাও, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে পেন্সিল দিয়ে, ওকে পেন্সিল দিয়ে প্রয়োজনে তুমি বাস টপোলজিটা আবার একটু লিখে দিতে পারো যে হ্যাঁ বাস টপোলজি সম্পর্কে চাইছে, বাস টপোলজির সাথে তুমি আরেকটা টপোলজি কম্পেয়ার করতে পারো। ঠিক আছে, বা বিভিন্ন অংশ, যে এটা টার্মিনেটর, যদি এখানে কোনো কারণে একটা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেখা যাবে যে পুরো নেটওয়ার্কটা কলাপস করতেছে, এই জিনিসগুলো সম্পর্কে তুমি লিখলা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার গ শেষ।
এবং চেষ্টা করবা যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন নাও থাকে তাহলে নতুন একটা পেজ থেকে ঘ নম্বর প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন উত্তর দাও নতুন একটা পেজ থেকে। এখান দিয়ে তুমি 1.5 পেজ লিখে তুমি এখান থেকে আর না লেখা পরবর্তী আরেকটা পেজ থেকে নতুন প্রশ্নটা অ্যান্সার করা শুরু করা। কারণ এখানে যদি তুমি ঘ নম্বরের প্রশ্ন উত্তর দাও তারপরে খুব একটা স্যারের মাইন্ডে লাগবে না, ঠিক আছে? স্যার মনে করবো যে এটা খুব একটা বেশি লেখা নাই, সেই জন্য আমরা প্রেফার করবো কি আমরা 2 পেজ এখানে উল্লাইতে এবং পরবর্তী পেজ এখানে আমরা আবার চলে আসলাম। এখানে আমরা মূলত কি করব, ঘ নম্বর প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? আমরা এখানে মূলত ঘ নম্বর প্রশ্ন উত্তর দিব। তো আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা কতটুকু পেজ নিব সেটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। মার্জিন করে ফেলবা পেন্সিল দিয়ে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে ঘ নম্বর প্রশ্ন উত্তর দিব যে 1 নং প্রশ্ন উত্তর ঘ, যে 1 নং প্রশ্নের উত্তর, এরপরে লিখলাম ঘ। তো এখানে সেম ভাবে যদি এমন হয় যে আরেকটা টপোলজি আমাকে দিছিল যে এই টপোলজিটা হচ্ছে কি গোলাকার, ওকে আমি ধরে নিলাম যে কোশ্চেন চিত্র 2তে তোমাদের গোলাকার একটা টপোলজি ছিল, রিং টপোলজি। তো আমরা এখানে সরাসরি লিখে দিব যে উদ্দীপকে চিত্র 2 বা চিত্র খতে আমরা রিং টপোলজি সম্পর্কে দেখতে পাচ্ছি। এখন রিং টপোলজি সম্পর্কে তুমি একটু আইডিয়া দিবে এখানে যে রিং টপোলজিটা আসলে কাজ কি। আমি এখানে মুছে ফেলতেছি, ওকে ফাইন। তো রিং টপোলজি সম্পর্কে তুমি একটু ধারণা দিলা। এরপর হচ্ছে কি তোমাকে অবশ্যই বলতে পারে যে রিং টপোলজির সাথে ওই যে গ নম্বর প্রশ্ন উত্তর দিলাম আমরা, সেখানে বাস টপোলজি ছিল, কোনটা সেরা। তো তুমি এখানে ঘ নম্বর এই যে থার্ড প্যারাতে তুমি এখানে আসলে একটা কম্প্যারিজন করবা, ওকে একটা কম্প্যারিজন করবা যে আসলে কোনটা সেরা, তোমার মতে আসলে কোনটা সেরা। যদি এমন হয় যে তুমি এখানে কম্প্যারিজনটা তুমি করতে আছো টেবিল ছকে, তুমি চাইলে টেবিলের মাধ্যমে কিন্তু কম্প্যারিজন করতে পারো যে বাস টপোলজি, এখানে দেখতে পারো রিং টপোলজি, ওকে রিং। এরপর হচ্ছে তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 1 2 2 এরকম করে তুমি চাইলে পার্থক্য দেখাতে পারো। এই জিনিসগুলোর কারণে মূলত তোমাকে আসলে নাম্বার আরো বেশি দিবে। চাইলে এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আবারও দেখাতে পারো। 4 নম্বর প্যারাতে কি হয়, 4 নম্বর প্যারাতে তুমি তোমার মতো করে একটা মতামত দাও। তোমার এখানেও কিন্তু মতামত চাইছে, তার মানে 4 নম্বর প্যারাতে তোমার একটা মতামত দিতে হবে যে হ্যাঁ এই টপোলজিটা আমার দিন শেষে সেরা মনে হচ্ছে। এবং যদি তুমি এখানে 2 পেজ লেখো, আইসিডি ক্ষেত্রে বললাম, যদি এখানে তুমি গ নম্বরের জন্য 2 পেজ লেখো তাহলে অবশ্যই ঘ নম্বরের জন্য 2.5 পেজ লিখবা। এটা মাথার মধ্যে একটু গেঁথে রাখবা, যেভাবে হোক লিখবা। তো যেটাই মেনটেন করো সেই পদ্ধতিটা ফলো করে তুমি কিন্তু একদম 10-এ 10 নিশ্চিত করতে পারো। এছাড়া তোমরা অনেকে এখন টেনশনে আছো যে শেষ মুহূর্তে আমি সৃজনশীল বলি, আমি এমসিকিউ বলি, কিভাবে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারবো, যেভাবে প্র্যাকটিস করলে বোর্ড এক্সামে আমি A+ পেতে পারি, বোর্ড এক্সামে অন্তত আমার একটা কনফিডেন্স নিয়ে আমি পরীক্ষা হলে বসতে পারি। তোমাদের সেই জিনিসগুলো মাথায় রেখে ডিউরিভার্স কিন্তু অলরেডি শুরু করেছে টেস্ট পেপার সলভ কোর্স প্রোগ্রাম। যে সলভ কোর্স প্রোগ্রামে আমরা তোমাদেরকে তোমাদের যে মেইন সাবজেক্টগুলো আছে, তোমাদের বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ ইবিআই, বাংলা ইংরেজি আইসিটি থেকে শুরু করে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, সায়েন্সের হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কমার্সের আছে কি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ওকে বোম, তারপর হচ্ছে মার্কেটিং, তারপর হচ্ছে ফিনান্স, এরপর হচ্ছে মানবিকের হচ্ছে কি হিস্টোরি, সিভিক্স আছে, ইকোনমিক্স আছে, তারপর হচ্ছে জিওগ্রাফি আছে। তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে মূলত সকল বিষয়ের জন্য আমরা এমসিকিউ এবং সৃজনশীল ক্লাসের আয়োজন করেছি। ভর্তি হতে পারছো মাত্র 199 টাকায় এবং এই কোর্সের সবগুলো ক্লাস আমাদের ওয়েবসাইটে সাজানো গোছানো আকারে থাকবে। তুমি বোর্ড এক্সামের আগে যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা এবং এখানে যারা ক্লাস দিচ্ছে অনেকদিনের অভিজ্ঞ টিচাররা তোমার এখানে ক্লাস দিতে, আমরা সবাই তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বড় বাইরে আছি তোমাদের এই ক্লাসের জন্য। এবং পাশাপাশি তোমরা যারা চাও তোমাদের এমসিকিউ ভীতি দূর করতে, এক্সাম দিতে, যদি আমরা এক্সাম দিতে চাই অনেক টাকার একটা বিষয় থাকে, কিন্তু অনলাইনে কিন্তু আমরা অনেক কম টাকা এক্সাম দিতে পারতেছি। বিশেষ করে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে যদি তুমি এক্সাম দাও, তুমি প্রত্যেকটা পরীক্ষাতে একটা টাইম ধরে ধরে পরীক্ষা হয়, কোনো কারণে যদি তুমি পরীক্ষা মিস করো আবার চাইলে দিতে পারবা। পাশাপাশি পরীক্ষাতে তোমার মেরিট পজিশন কত এটা অটোমেটিক শো করবে, তুমি কোন কোন প্রশ্নতে ভুল করছো সেটা তুমি দেখতে পারবা, সলিউশন শিটটা তুমি দেখে নিতে পারবা। একদম পূর্ণাঙ্গভাবে তোমাদের যতগুলো সাবজেক্টের এমসিকিউ হয় বাংলাতে, আইসিটিতে, তোমাদের যতগুলো গ্রুপ সাবজেক্ট আছে, এই যে বিজ্ঞানের সবগুলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলা সাবজেক্ট, এবার মানবিকের প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখানে দেখো অর্থনীতি, পরিণীতি, পরিসংখ্যান, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান সকল বিষয়, ব্যবসা শিক্ষার জন্য আছে কি হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, সকল বিষয়ের আমরা এমসিকিউ এক্সাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আয়োজন করতেছি। এবং এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবা মাত্র 250 টাকায়। এবং ভর্তি হতে তোমরা এখানে দেখো হোয়াটসঅ্যাপের একটা নাম্বার আছে 01852471092, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে ফেলতে পারো। এর পাশাপাশি তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে রয়েছে একদম বই এবং টি শার্ট উপহার সহ এখন থেকে অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাস এবং এক্সাম দেওয়ার সুযোগ।
বিশেষ করে এই একটা কোর্সে ভর্তি হলে তুমি ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ, বিউপি সকল ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে ক্লাস পাবা, এক্সাম পাবা। এবং এই কোর্সে কিন্তু আমরা এখন প্রথম 200 জন শিক্ষার্থীর জন্য আমাদের এই যে প্রো বুক সিরিজ আছে, এই বুকগুলা আমরা কিন্তু একদম গিফটেড পাঠিয়ে দিব বাসার মধ্যে। এবং এখানে কিন্তু সায়েন্স, কমার্স আর সকল বিষয় চাইলে, সকল শিক্ষার্থীরা চাইলে আমাদের এখানে যুক্ত হতে পারবা। আমি যদি একটু ক্লাস সংখ্যা দেখাই, বাংলার জন্য 50টা ক্লাস, 20টা এক্সাম, ইংরেজির জন্য 50টা ক্লাস, 20টা এক্সাম, সাধারণ জ্ঞানের জন্য 50টা ক্লাস, 20টা এক্সাম। এর পাশাপাশি কি লেকচার বুক ফ্রি, এর পাশাপাশি 20টা ফাইনাল মডেল টেস্ট ঢাবি স্ট্যান্ডার্ড। সেম ভাবে সি ইউনিটের জন্য আছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞানের জন্য 50টা করে ক্লাস এবং 20টা করে এক্সাম। ম্যানেজমেন্টের জন্য 25টা ক্লাস, 12টা এক্সাম। ফিনান্সের জন্য 15টা ক্লাস, 10টা এক্সাম। মার্কেটিং জন্য 15টা ক্লাস, 10টা এক্সাম এবং 20টা ঢাবি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট এবং লেকচার বুক ফ্রি। এবং সেম ভাবে ঢাবি কোয়ান্টিটি শিক্ষার্থীদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টে ক্লাস এবং এক্সামের আয়োজন করা হয়েছে। এবং তোমরা মাত্র 2999 টাকা এই কোর্সে ভর্তি হতে পারবা। আমরা ঢাবিয়ানরা ওয়েট করতেছি তোমার জন্য। এখানে যারা শিক্ষক প্যানেলে আছে সবাই অনেক দিনের অভিজ্ঞ, অনেক বছর থেকে অ্যাডমিশনে পড়ায় এবং তাদের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর। তো তোমরা যদি চাও তোমাদের ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন পূরণ করতে এবং একটা কোর্সে তোমার একাডেমিক অ্যাডমিশনের লাইফ শেষ করে দিতে, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হতে পারো। সেম প্রসিডিউর, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাইলেই হবে। আর একটা কথা মাথায় রাখো, তুমি অফলাইনে যতই ভর্তি হও, একটা অনলাইন কোর্স তোমার অবশ্যই কেনা থাকা উচিত। সেক্ষেত্রে ইউনিভার্সাল কোর্স কিনলে তোমার সুবিধা হচ্ছে, এখানে সিনিয়র টিচারদের ক্লাস পাচ্ছ, তুমি রেগুলার এক্সাম পাচ্ছ এবং আমাদের এখানে প্রো বুকটা ফ্রিতে পাচ্ছ, যে প্রো বুক থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে তুমি কোশ্চেন কমন পাবা। এবং এই রেটটা কিন্তু 80 থেকে 100%-এর মধ্যে থাকে, কারণ কিছু কিছু সাবজেক্টে ফুল কোশ্চেন কমন আসে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি এক্সট্রা পাচ্ছ। তো তোমরা এরকম ভাবে যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে আরো অনেক অনেক গাইডলাইন ভিডিও দিব, যাতে তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে তোমার বোর্ড এক্সামে A+ এবং ঢাকা ইউনিভার্সিটির চান্স দুইটা নিশ্চিত করতে পারো।